হাই এভরিওয়ান, ওয়েলকাম টু রাইস স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল। তো তোমাদেরকে সকলকে লক্ষ্যভেদ WBCS 2023-তে স্বাগত জানাই এবং আজকে তোমাদের জন্য একটা নতুন টপিকের ওপর তোমাদের ডিসকাশন করব এবং তার উপর MCQsও করাবো। তো দেখে নিই আজকের টপিকটা কি। আজকের টপিকটার নাম হচ্ছে বায়োডাইভার্সিটি এবং কনজারভেশন। তার উপর তোমাদেরকে কিছু ডিসকাশন করাবো এবং MCQs করাবো। তো শুরু করার আগে আমি একটু রাইস স্মার্ট অ্যাপ সম্পর্কে বলে নিই। রাইস স্মার্ট অ্যাপ যেটা তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারছো এবং এই অ্যাপটা ডাউনলোড করলে তোমরা ডেমো ক্লাস দেখার সুযোগ পাচ্ছ, তার সাথে সাথে লাইভ ক্লাস করার সুযোগ পাচ্ছ এবং পাচ্ছ রেকর্ডেড ক্লাস করারও সুযোগ। এবং আর যেটা তোমরা পাচ্ছ, স্টাডি মেটেরিয়ালের সফট কপি পেয়ে যাচ্ছ, মক টেস্ট দেওয়ার সুযোগ পাচ্ছ এবং কারেন্ট অ্যাফেয়ার্সও পেয়ে যাচ্ছ। তো তোমরা যদি কোনো কোর্সে পারচেস করো তো এই কোডটি অবশ্যই ইউজ করতে পারো, TD20। এই কোডটি ইউজ করে তোমরা যদি ভর্তি হও তাহলে কিন্তু তোমরা ফ্ল্যাট 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। চলে আসছি আজকের টপিকে, সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি। তো বায়োডাইভার্সিটি সম্পর্কে জানতে গেলে তোমাদেরকে জানতে হবে যে বায়োডাইভার্সিটি কি। দেখো, এই বায়োডাইভার্সিটি কথাটার মধ্যেই দুটো ওয়ার্ড রয়েছে, একটা হচ্ছে বায়ো আর একটা হচ্ছে ডাইভার্সিটি। এবং এই বায়োডাইভার্সিটি কথাটা হচ্ছে যে বায়োটিক কম্পোনেন্টসও যেরকম বোঝাচ্ছে এবং আলাদাভাবে ডাইভার্সিটি বোঝাচ্ছে, অর্থাৎ বিভিন্নতা বোঝাচ্ছে। এখন এই বায়োডাইভার্সিটি কি? বায়োডাইভার্সিটি হচ্ছে যে উদ্ভিদ, আমরা বিভিন্ন পরিবেশে, তোমরা নিজেদের পরিবেশেও দেখতে পাও যে কত রকমের উদ্ভিদ রয়েছে, কত রকমের প্রাণী রয়েছে। প্রাণীর সংখ্যা তো এক রকমের নয়। আবার তোমরা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করো, সেখানে গিয়ে দেখবে আরো অন্য রকমের উদ্ভিদ রয়েছে। সেখানে বিভিন্নতা বা প্রজাতি বলো, স্পিসিস বলো, সেগুলো একদম অন্য রকম। বা প্রাণীর, আবার যদি তোমরা উদ্ভিদের ক্ষেত্রেই তোমরা যদি দেখো যে নর্থ ইন্ডিয়াতে তোমরা যেরকম উদ্ভিদের পাবে, আবার সাউথ ইন্ডিয়াতে গেলে কিন্তু উদ্ভিদের বিভিন্নতাটাও আলাদা হয়ে যাবে। তাহলে এই যে যত রকমের তোমরা উদ্ভিদ এবং প্রাণীর সমাহার পাচ্ছ এবং তার যে বৈচিত্র্য পাচ্ছ, এই সব কিছু নিয়েই হচ্ছে বায়োডাইভার্সিটি। তো আমরা একটু দেখে নিই যে বায়োডাইভার্সিটি ইজ দ্য ভাস্ট অ্যারে অফ অল দ্য স্পিসিস অফ প্ল্যান্টস, অ্যানিমালস, ইনসেক্টস অ্যান্ড মাইক্রো অর্গানিজম। নট অনলি প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, মানে এটার সাথে কিন্তু ইনসেক্ট প্লাস মাইক্রো অর্গানিজম সব কিছু মিলিয়ে, সব কিছুর যে বিভিন্নতা আমরা দেখতে পাচ্ছি, সেই সব মিলিয়েই হচ্ছে বায়োডাইভার্সিটি। ইনহ্যাবিটিং দ্য আর্থ আইদার ইন দ্য অ্যাকোয়াটিক অর দ্য টেরেস্ট্রিয়াল হ্যাবিটস। এবং তোমাদেরকে একটা ডেটা দেব যে তোমরা দেখো যে কতগুলো মানে প্রজাতির তোমরা অ্যান্টস পাচ্ছ। সেটা হচ্ছে 20,000 স্পিসিস রয়েছে অ্যান্টসের। পিঁপড়ের সংখ্যায় রয়েছে গোটা পৃথিবীতে 20,000-এর স্পিসিসেরও উপরে রয়েছে। এবং 3 লাখ স্পিসিস রয়েছে বিটলস, 28,000 স্পিসিস রয়েছে ফিশের সংখ্যা এবং প্রায় 20,000 স্পিসিস রয়েছে অর্কিডসের। মানে এটা একটা, মানে ভাবলেও আমাদের অবাক লাগে যে এইগুলো হয়তো আমরা সব কিছু অবজার্ভ করতে পারছি না যে অর্কিডের পরিমাণ কত, কিন্তু সারা পৃথিবীতে যদি ডেটা তোমাদেরকে দেখানো হয় তাহলে দেখতে পাচ্ছ যে একটা পিঁপড়ে সামান্য, সেটারই কত রকম স্পিসিস রয়েছে, প্রায় 20,000 স্পিসিস পিঁপড়ের সংখ্যায়। তো এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পরিবেশে কিন্তু একটা বিভিন্ন ধরনের প্রজাতি তো রয়েছে এবং তার মধ্যেও অনেক ভ্যারিয়েশন আবার আমরা দেখতে পাচ্ছি। এই ডেটাটা NCERT থেকে নেওয়া হয়েছে। এবং এই যে বায়োডাইভার্সিটি, এই বায়োডাইভার্সিটি সবচেয়ে বেশি পপুলারাইজড হয়েছে, যার জন্য পরিচিত হয়েছে, তিনি হলেন এডওয়ার্ড উইলসন। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে এডওয়ার্ড উইলসনকে তোমরা দেখতে পাচ্ছ। এই এডওয়ার্ড উইলসনের জন্যই কিন্তু বায়োডাইভার্সিটি এই টার্মটা পপুলারাইজ হয়েছে। এবং এক্ষেত্রে বায়োডাইভার্সিটি যেটা ডেসক্রাইব করছে কম্বাইন্ড ডাইভার্সিটি অ্যাট অল দ্য লেভেল। এখানে একটা কথা রয়েছে যে অল দ্য লেভেল। এখন এই লেভেলগুলো কি কি সেগুলো তোমাদেরকে কিন্তু জানতে হবে যে কোন কোন লেভেলে আমি বলছি যে বায়োডাইভার্সিটি ইজ আ কম্বাইন্ড ডাইভার্সিটি। তো সেরকমই
এটা আমরা এমসিকিউজ এর মাধ্যমে আমি তোমাদেরকে বলে দেব। তার আগে আমি তোমাদেরকে একটা ছোট্ট প্রিলিমিনারির ক্র্যাশ কোর্স সম্পর্কে বলে রাখি। সামনেই তোমরা জানো যে নভেম্বর মাসে WBCS প্রিলিমিনারি এক্সাম হতে চলেছে এবং তার জন্য একটা ক্র্যাশ কোর্স লঞ্চ করা হচ্ছে, যেটা অগস্ট থেকে শুরু হতে চলেছে। ডিউরেশন হচ্ছে 3 মান্থ এর ডিউরেশন, যেখানে তোমরা পাচ্ছ 150 লাইভ ক্লাসেস পাচ্ছ। এছাড়া রয়েছে রেকর্ডেড ভিডিওসও রয়েছে লাইভ ক্লাসের, এবং রয়েছে 1 ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্স PDF পেয়ে যাচ্ছ, টিচার্সদের নোট পাচ্ছ উইথ হ্যান্ডআউটস, এবং 20 অনলাইন মক টেস্ট দেওয়ার সুযোগ পাচ্ছ। তোমরা জানো যে মক টেস্ট খুবই হেল্প করবে, তোমাদের প্রিপারেশনকে বুস্ট করতে আরও সাহায্য করবে। তো অবশ্যই এই ধরনের ক্র্যাশ কোর্স তোমরা যদি চাও ভর্তি হতে পারো। তার জন্য যে নাম্বারে কল করবে সেটা হচ্ছে 629, যে নাম্বারটা দেওয়া আছে 6292190230, এই নাম্বারে অবশ্যই কিন্তু তোমরা কল করে নেবে। তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন, এমসিকিউস কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আন্ডার ক্যাটেগরিজ অফ বায়োডাইভার্সিটি। অপশনগুলো দেখো, অপশন এ হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি, অপশন বি হচ্ছে স্পিসিস ডাইভার্সিটি, অপশন সি হচ্ছে ইকোলজিক্যাল ডাইভার্সিটি অ্যান্ড অপশন ডি হচ্ছে ফাইলাম ডাইভার্সিটি। সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে ফাইলাম ডাইভার্সিটি, কারণ এখানে কোয়েশ্চেনেই বলেছে যে বায়োডাইভার্সিটির ভাগগুলোর মধ্যে কোনটা পড়ছে না। এখন দেখো জেনেটিক ডাইভার্সিটি তোমরা দেখতে পাচ্ছ, তো জেনেটিক ডাইভার্সিটিটা কি? জেনেটিক ডাইভার্সিটি কথার মধ্যেই দেখো রয়েছে জিনগত, অর্থাৎ তোমরা যদি দেখো যে একটা মানুষ, আমরা সকলেই মানুষ, কিন্তু একটা মানুষ থেকেও আর একটা মানুষ কিন্তু পৃথক হচ্ছে, আলাদা হচ্ছে। আবার তোমরা যদি একটু অন্যভাবে দেখো তাহলে হচ্ছে কত রকমের তোমরা পাচ্ছ, নেগ্রিটো পাচ্ছ, আবার মঙ্গোলিয়ান পাচ্ছ। এই যে বিভিন্ন ধরনের যে জিন পার্থক্যগুলো তোমরা পর্যবেক্ষণ করতে পারছ, সেগুলোও কিন্তু জিনগত পার্থক্যের জন্যই হচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে যেমন তোমাদেরকে একটা উদ্ভিদের যদি এক্সাম্পল দিই, তাহলে দেখতে পাচ্ছ টমেটো। টমেটো দেখবে কিছু টমেটো আগে বেশি লাল হয়ে যায়, কিছু টমেটো হচ্ছে কম লাল হয়, ঠিক আছে, আগে বেশি লাল হয়ে যাচ্ছে বা ডিপ রেড হচ্ছে। এই কারণটাও কিন্তু জেনেটিক ডাইভার্সিটির জন্যই হচ্ছে। আবার তোমরা যদি ডগকে পর্যবেক্ষণ করো তো দেখবে যে কত রকমের, গোটা পৃথিবীতে পর্যবেক্ষণ করলে দেখতে পাবে যে কত রকমের কুকুরের ব্রিডও রয়েছে। তো এই যে বিভিন্ন ধরনের ব্রিড দেখতে পাচ্ছ, পর্যবেক্ষণ করতে পারছো, এটাও কিন্তু জেনেটিক ডাইভার্সিটির কারণেই হচ্ছে। এবার নেক্সট দেখো, নেক্সট টার্মটা হচ্ছে স্পিসিস ডাইভার্সিটি। তো এখন এই স্পিসিস ডাইভার্সিটিটা কি? স্পিসিস ডাইভার্সিটি হচ্ছে বা প্রজাতিগত যে আমরা বৈচিত্র্য পাচ্ছি, সেটা হচ্ছে প্রজাতির যখন পার্থক্য হচ্ছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পার্টিকুলার এরিয়াতে তোমরা যদি পর্যবেক্ষণ করো তাহলে দেখতে পাবে যে প্রচুর প্রজাতি রয়েছে, মানুষ, গরু, কুকুর, ছাগল, প্রচুর প্রজাতি রয়েছে, কীটপতঙ্গ রয়েছে। তো এই যে একটা পার্টিকুলার এরিয়াতেও যদি আমরা পর্যবেক্ষণ করি, আমরা পাচ্ছি কি প্রচুর সংখ্যার, মানে অনেক ভ্যারিয়েশনের আমরা স্পিসিস পাচ্ছি। তো এইটা হয়ে গেল স্পিসিস ডাইভার্সিটি। নেক্সট আমরা টার্মটা পাচ্ছি দেখো ইকোলজিক্যাল ডাইভার্সিটি। ইকোলজিক্যাল ডাইভার্সিটি হচ্ছে আরো ব্রড সেন্সে যে ডাইভার্সিটিটা আমরা লক্ষ্য করছি, অর্থাৎ পুরো ইকোলজিতে, পুরো ইকোসিস্টেমকে যদি আমরা বিচার করি তাহলে যে ডাইভার্সিটিটা আমরা পর্যবেক্ষণ করতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে ইকোলজিক্যাল ডাইভার্সিটি। এখন হচ্ছে ইকোলজিক্যাল ডাইভার্সিটি কীরকম ভাবে আমি বলছি, যে আলাদা আলাদা তোমরা দেখতে পাচ্ছ যে ফরেস্ট একটা যেমন ইকোসিস্টেম, আবার ওশানের ক্ষেত্রে আলাদা ইকোসিস্টেম, পন্ড বা লেকের ক্ষেত্রে আলাদা ইকোসিস্টেম, আবার ডেজার্টে গেলে, মরুভূমিতে গেলে তোমরা আবার অন্য রকম প্রাণী, উদ্ভিদ বলো সেরকম পাবে। যেমন মরুভূমিতে গেলে তোমরা যদি উদ্ভিদ পর্যবেক্ষণ করো, সেখানে উদ্ভিদগুলো কীরকম পরিবেশে হচ্ছে, সেগুলো কিন্তু বালিতে হচ্ছে, অর্থাৎ সেখানে জল কম থাকছে, তাদের অ্যাডাপ্টেশনটাও আলাদা রকম হচ্ছে, সেখানে আমরা জেরোফাইট দেখতে পাচ্ছি। আবার নদীতে গেলে আমরা কিছু ভাসমান উদ্ভিদ পাচ্ছি, যেগুলোকে বলা হচ্ছে প্ল্যাংটন বলা হচ্ছে, যেগুলোকে ফাইটোপ্ল্যাংটন হয়। আবার ফাইটোপ্ল্যাংটনকে যারা খাদ্য হিসেবে গ্রহণ করছে তাদেরকে আমরা বলছি জু প্ল্যাংটন।
আবার জু প্ল্যাঙ্কটনকে যারা খাদ্য হিসেবে গ্রহণ করছে তারা হচ্ছে ছোট মাছ, ছোট মাছকে যারা খাদ্য হিসেবে গ্রহণ করছে তারা হচ্ছে বড় মাছ। তো এইভাবে আমরা যদি একটা নদীর ইকোসিস্টেম দেখি বা পুকুরের ইকোসিস্টেম দেখি, তাহলে আমরা আলাদা রকম উদ্ভিদ বা প্রাণীর বৈচিত্র্য পাচ্ছি। আবার মরুভূমিতে গেলে আমরা সেখানে উট পাচ্ছি, সেখানে আমরা জেরোফাইট পাচ্ছি, পুরো অন্যরকম আমরা প্রাণী এবং উদ্ভিদ পাচ্ছি। আবার যদি আমরা কোনো একদম শীতল জায়গায় যাই, পোলার রিজিয়ানে যাই, সেখানে আমরা অন্যরকম প্রাণী পাচ্ছি। সেখানে আমরা পোলার বিয়ার পাচ্ছি, যাদের পুরো মানে শরীরটা সাদা লোমে ঢাকা থাকছে, যাতে তাদের মানে সেই শীত থেকে তাদেরকে রক্ষা করার জন্য। তাহলে এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে যত আমরা অন্যরকম ইকোলজিক্যাল সিস্টেমে যখন যাচ্ছি, তখন আলাদা আলাদা প্রাণীর বৈচিত্র্য বা আলাদা আলাদা উদ্ভিদের বৈচিত্র্য আমরা লক্ষ্য করতে পারছি। এটাকেই বলা হচ্ছে ইকোলজিক্যাল ডাইভার্সিটি। ইকোলজিক্যাল ডাইভার্সিটি সবচেয়ে ব্রডার সেন্সে হচ্ছে ইকোলজিক্যাল ডাইভার্সিটি। তো এই গেল তোমাদেরকে যেটা অল লেভেল অফ ডাইভার্সিটি একটু আগেই একটা পেজে দেখিয়েছিলাম স্লাইডে, যে 3টে লেভেল অফ ডাইভার্সিটি রয়েছে, যেটা হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি, স্পিসিস ডাইভার্সিটি এবং ইকোলজিক্যাল ডাইভার্সিটি। ডাইভার্সিটি এরকম নয় যে ডাইভার্সিটি শুধুমাত্র একটাকে বোঝাবে, এই সবগুলো মিলেই হচ্ছে বায়োডাইভার্সিটি। অর্থাৎ বায়োডাইভার্সিটির মধ্যে জেনেটিক ডাইভার্সিটিও যেরকম থাকছে, যেরকম আমরা লক্ষ্য করছি যে একটা মানুষ আর একটা মানুষের থেকে আলাদা হচ্ছে, কি কুকুরের ব্রিডগুলো আলাদা হচ্ছে, কি টমেটোর উদাহরণ দিলে যেরকম তোমাদেরকে দেখালাম, ঠিক সেরকমভাবে আমরা একটা পার্টিকুলার এরিয়াতে অনেক ধরনের স্পিসিস পাচ্ছি, সেটা নিয়ে হচ্ছে স্পিসিস ডাইভার্সিটি। ঠিক আর একটা হচ্ছে ইকোলজিক্যাল ডাইভার্সিটি। এই 3টে মিলিয়েই হচ্ছে আমরা পাচ্ছি বায়োডাইভার্সিটি আমরা পাচ্ছি। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। দেখো তার আগে আরেকটু তোমাদেরকে ব্রড করে বলে দিই, দ্যাট ইজ জেনেটিক ডাইভার্সিটি হচ্ছে ইট ইনক্লুডস দ্য জেনেটিক ভ্যারিয়েশন উইদিন স্পিসিস। একটা স্পিসিসের মধ্যে জেনেটিক ভ্যারিয়েশন বোঝাচ্ছে। আর স্পিসিস ডাইভার্সিটি হচ্ছে ইট ইনক্লুডস ফুল রেঞ্জ অফ স্পিসিস ফ্রম মাইক্রো অর্গানিজমস টু জায়ান্টস ম্যামথ ভ্যারাইটিস অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। ইকোসিস্টেম ডাইভার্সিটি হচ্ছে ইট স্টাডিজ ভ্যারিয়েশন ইন বায়োলজিক্যাল কমিউনিটি। অর্থাৎ আমরা যে কমিউনিটিগুলো পাচ্ছি, ফরেস্ট হতে পারে, ডেজার্ট হতে পারে, ওশান হতে পারে, এগুলো সব আলাদা আলাদা কমিউনিটির এক একটা এক্সাম্পল। তো নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 2। দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ লস অফ বায়োডাইভার্সিটি টুডে ইজ। অপশন এ হচ্ছে হ্যাবিটেট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন, অপশন বি হচ্ছে ওভার এক্সপ্লয়টেশন, অপশন সি হচ্ছে অ্যালিয়েন স্পিসিস ইনভেশন অ্যান্ড অপশন ডি হচ্ছে কো এক্সটিংশন। তো বলা হচ্ছে দেখো বায়োডাইভার্সিটির বায়োডাইভার্সিটি হারিয়ে যাওয়ার 4টে কারণ আছে। এই 4টে কারণই, এই কটাই হচ্ছে 4টে কারণ। হ্যাবিটেট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন, এটার একটা টার্ম আছে, যেহেতু 4টে কারণ আছে, এটাকে বলা হয় এভিল কোয়াড্রেট বলা হয়। এভিল কোয়াড্রেট বলা হয়। এভিল কোয়াড্রেটের মধ্যে 4টে কারণ পড়ছে। এখন বলা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা হবে, কি হবে সঠিক অ্যান্সার। তোমরা সকলকে বলছি, তোমরা কিন্তু লাইভ চ্যাটে অবশ্যই কমেন্টটা করে রাখবে যে কোনটা অ্যান্সার হবে। অ্যান্সারটা হয়ে যাবে অপশন এ, দ্যাট ইজ হ্যাবিটেট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন। তো অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখন দেখো হ্যাবিটেট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন বলতে হচ্ছে, হ্যাবিটেট মানে আমরা জানি যে বাসস্থান বা বাসভূমি। তো এই বাসস্থান বা বাসভূমির হচ্ছে ক্ষতি হয়ে যাচ্ছে। সেটা কিভাবে হচ্ছে একটু বলে দিই। সেটা হচ্ছে দেখো একটা ধরো ট্রপিক্যাল রেন ফরেস্ট। তো ট্রপিক্যাল রেন ফরেস্টকে যদি আমরা বিচার করি, পৃথিবীতে ট্রপিক্যাল রেন ফরেস্ট আগে কিছু বছর আগেও যদি আমরা বিচার করি, প্রায় ট্রপিক্যাল রেন ফরেস্টের পরিমাণ কত ছিল তোমরা জানো? ট্রপিক্যাল রেন ফরেস্টের বিচার যদি আমরা করি, ট্রপিক্যাল রেন ফরেস্ট পৃথিবীতে ছিল প্রায় 14%। এই পরিমাণটা এখন গিয়ে দাঁড়িয়েছে 6%-এ। তার মানে কতটা পরিমাণ বনভূমি সেখানে ধ্বংস হয়েছে, কতটা পরিমাণ বনভূমির পরিমাণ কমেছে সেটা ভাবো। শুধু এই বনভূমি কম হওয়ার সাথে সাথে কিন্তু
তার ওপর ডিপেন্ড করে যারা বাস করছে, অর্থাৎ কিছু প্রাণী বলো, উদ্ভিদ বলো, মাইক্রো অর্গানিজম বলো, ছোট ছোট ইনসেক্ট বলো, বার্ডস বলো, সেগুলোর পরিমাণও কিন্তু আস্তে আস্তে কমছে, সেগুলো কিছু কিছু প্রজাতি হয়তো বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট কারণ, সেটা হচ্ছে হ্যাবিটেট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণই হচ্ছে অপশন এ। তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এখন নেক্সট আমরা দেখতে পাচ্ছি ওভার এক্সপ্লয়টেশন। তো মানুষ অনেক কিছু হয়তো বড় বিল্ডিং বাড়াতে কি নিজের কলকারখানা শহরের দিকে গেলে তো আরও বেশি ওভার এক্সপ্লয়টেশন বেশি দেখা যায়, কারণ সেখানে অনেক বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, অনেক রকম কলকারখানা তৈরি হচ্ছে, তার জন্য বনভূমি ধ্বংস হচ্ছে, সেই কারণেও কিন্তু এই বায়োডাইভার্সিটির পরিমাণ কমে যাচ্ছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি অ্যালিয়েন স্পিসিস ইনভেশন, অর্থাৎ অ্যালিয়েন স্পিসিস বলতে বাইরে থেকে স্পিসিস যখন আনা হচ্ছে আমাদের দেশে আসছে। যেমন একটা এক্সাম্পল দিই, ইউক্যালিপটাস। ইউক্যালিপটাস কিন্তু বাইরে থেকে এসেছে। তো ইউক্যালিপটাস যদি আমরা সেই পরিবেশের ইকোলজিটাকে না ভেবেই যেখানে সেখানে গাছ লাগিয়ে ফেলি, সেক্ষেত্রে কিন্তু বায়োডাইভার্সিটি হারিয়ে যেতে পারে। কারণ কি, ইউক্যালিপটাস কিন্তু গাছটা হতে প্রচুর পরিমাণ জল শোষণ করে। তাহলে অ্যালিয়েন স্পিসিস ইনভেশনও হচ্ছে বায়োডাইভার্সিটির অন্যতম কারণ। এবার নেক্সট আমরা দেখতে পাচ্ছি একটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে কো এক্সটিংশন। কো এক্সটিংশন হচ্ছে একজন আরেকজনের সাথে, মানে একজন আরেকজনের ওপর কিন্তু ডিপেন্ড করছে। এক্ষেত্রে একটা প্রজাতির তার অস্তিত্ব আর এক প্রজাতির ওপর ডিপেন্ড করছে। এক্ষেত্রে আমি তোমাদের একটা কিস্টোন স্পিসিস, এই নামটা দিয়েও অনেক সময় কোশ্চেন আসে, দ্যাট ইজ কিস্টোন স্পিসিস। কিস্টোন স্পিসিস খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম, যেটা হচ্ছে যে যখন একটা প্রজাতির অস্তিত্ব আর এক প্রজাতির অস্তিত্বের ওপর নির্ভর করছে, তখন সেই স্পিসিসটাকে বলা হচ্ছে কিস্টোন স্পিসিস। যেমন আমি তোমাদের উদাহরণ হিসেবে ধরো বি বললাম, বি হচ্ছে একটা কিস্টোন স্পিসিস। যেমন কেন বলছি কিস্টোন স্পিসিস, কারণ বি কিসে হেল্প করছে, একটা মৌমাছি হেল্প করছে, পরাগযোগে হেল্প করছে, পলিনেশনে হেল্প করছে। এখন এই পলিনেশন হচ্ছে বলেই কিন্তু উদ্ভিদের আমরা ব্রিডিং পাচ্ছি, বংশ বিস্তার পাচ্ছি, নতুন উদ্ভিদ জন্মাচ্ছে, সেখান থেকে পলিনেশনের ফলেই কিন্তু ফুল ফল বীজ হচ্ছে, সেই বীজ থেকে আমরা পাচ্ছি নতুন একটা উদ্ভিদ পাচ্ছি। এখন যদি বি এই প্রজাতিটাই পুরো না থাকে, বি বলো বা তুমি মৌমাছি বলো, প্রজাপতি বলো, এরা যদি নাই থাকে, এদের যদি অস্তিত্বটা আস্তে আস্তে কমতে কমতে একেবারে শেষ হয়ে যায়, তাহলে কি হবে, তাহলে হচ্ছে পলিনেশন হবে না, সমস্ত কীট মানে পলিনেশনও হচ্ছে না, এবং আস্তে আস্তে সমস্ত অস্তিত্ব হারিয়ে যাচ্ছে, নতুন করে আমরা উদ্ভিদও পাচ্ছি না, আর উদ্ভিদ না থাকলে কোনো রকম জীবনের অস্তিত্বই থাকবে না। তাহলে বি এটা হচ্ছে একটা কিস্টোন স্পিসিস। নেক্সট আমরা কিছু এক্সটিংশন এর এক্সাম্পল আমরা দেখি, সেটা হচ্ছে কিছু কিছু প্রাণী এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, যার এক্সাম্পল হচ্ছে ডোডো। ডোডো সব অনেক এক্সামে কোশ্চেন আসে যে ডোডোর আইউসিএন স্ট্যাটাস কি। তো অপশানে অনেক সময় আসে ভালনারেবল, কি এন্ডেঞ্জার্ড, কি এক্সটিংক্ট, এরকমভাবে তোমাদের অপশান আসে। তো অপশান অবশ্যই হয়ে যাবে এক্সটিংক্ট, যেটা মরিটাসে বিরাজ করে। অনেক সময় জায়গার নাম দিয়েও কোশ্চেন আসে। এছাড়া আরও কিছু এক্সাম্পল তোমরা জেনে রাখো, কুয়াগা যেটা আফ্রিকার, থায়ালাসিন যেটা অস্ট্রেলিয়ার, স্টেলার সি কাউ যেটা হচ্ছে রাশিয়াতে, এবং 3 সাবস্পিসিস বালি, জাভান এবং হচ্ছে কাস্পিয়ান টাইগারের 3টে সাবস্পিসিস, যেগুলো এক্সটিংক্ট হয়ে গেছে বর্তমানে। নেক্সট আমরা দেখি কজেস অফ বায়োডাইভার্সিটি লস, যেগুলো একটু আগেই তোমাদেরকে এক্সপ্লেনেশন করেই বললাম, যে 4টে কারণ, যেটাকে বলা হচ্ছে এভিল কোয়াড্রেন্ট। তো বায়োডাইভার্সিটি লসের প্রধানতম কারণ হচ্ছে, যেটা হচ্ছে হ্যাবিটেট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন। এছাড়া ওভার এক্সপ্লয়টেশনও একটা কারণ, এবং অ্যালিয়েন স্পিসিস ইনভেশন, অর্থাৎ বাইরে থেকে যে প্রজাতিগুলো আসছে, এবং নেক্সট হচ্ছে কো এক্সটিংশনও বায়োডাইভার্সিটি লসের একটি কারণ। নেক্সট কোশ্চেন আমরা চলে আসি, সেটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট হ্যাভ আ গ্রেটার নাম্বার অফ অ্যাম্ফিবিয়ান স্পিসিস দ্যান দ্য ইস্টার্ন ঘাট, হোয়াট কাইন্ড অফ ডাইভার্সিটি ইট রিপ্রেজেন্ট।
স্পিসিস ডাইভার্সিটি, জেনেটিক ডাইভার্সিটি, নাকি ইকোলজিক্যাল ডাইভার্সিটি, নাকি নান? বলাই হচ্ছে যে দেখো ওয়েস্টার্ন ঘাটে প্রচুর পরিমাণে অ্যাম্ফিবিয়ান স্পিসিস রয়েছে। তো কোশ্চেনটা দেখলেই তোমরা অ্যান্সার করতে পারবে যে এটার অ্যান্সার কি হবে। ওয়েস্টার্ন ঘাটে ইস্টার্ন ঘাটের থেকে বেশি পরিমাণে প্রচুর অ্যাম্ফিবিয়ান স্পিসিস রয়েছে। তো একটা পার্টিকুলার এরিয়াতে, একটু আগেই বললাম যে একটা পার্টিকুলার এরিয়াতে আমরা যখনই স্পিসিস এর সংখ্যা বিচার করব তখনই সেটা কিন্তু স্পিসিস ডাইভার্সিটি হয়ে যাবে। এবং স্পিসিস ডাইভার্সিটির ক্ষেত্রে দুটো টার্ম খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে স্পিসিস রিচনেস, দুটো টার্ম খুব ইম্পর্টেন্ট, মানে দুটো বিচার করা হয়, দুটো জিনিসের বিচার করা হয় স্পিসিস ডাইভার্সিটির ক্ষেত্রে। একটা হচ্ছে স্পিসিস রিচনেস আর একটা হচ্ছে স্পিসিস অ্যাবান্ডেন্স, আর একটা হচ্ছে স্পিসিস অ্যাবান্ডেন্স। এখন দেখো স্পিসিস ডাইভার্সিটির মধ্যে যে স্পিসিস রিচনেস যেটাকে আমরা বলছি, তো এই স্পিসিস রিচনেস হচ্ছে যে একটা পার্টিকুলার এরিয়াতে কত ধরনের প্রজাতি বাস করছে সেটা হচ্ছে স্পিসিস রিচনেস। স্পিসিস রিচনেস হচ্ছে যে কত ধরনের এবং তার পরিমাণও। কিন্তু স্পিসিস অ্যাবান্ডেন্স হচ্ছে যে একটা পার্টিকুলার এরিয়াতে একটা যতগুলো একটা একটা স্পিসিসের সংখ্যা কতগুলো রয়েছে, কাউন্টিংটা, সেটা হচ্ছে স্পিসিস অ্যাবান্ডেন্স। আর নেক্সট তোমরা জানোই জেনেটিক ডাইভার্সিটি কি, ইকোলজিক্যাল ডাইভার্সিটি কি, এগুলো তোমাদেরকে একটু আগেই জাস্ট বলে দিলাম। তো এটার অ্যান্সার কি হয়ে যাবে? এটার অ্যান্সার হয়ে যাবে স্পিসিস ডাইভার্সিটি। এটা এনসিইআরটি থেকে কোশ্চেন, একদম এনসিইআরটি বই থেকে তোলা কোশ্চেন। তো অবশ্যই খুব ভালো করে পড়বে কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট দেখো, ইন্ডিয়া হ্যাজ আ গ্রেটার ইকোসিস্টেম ডাইভার্সিটি দ্যান আ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি লাইক নরওয়ে। হোয়াট কাইন্ড অফ diversity does it represents? India has a greater ecosystem diversity than a Scandinavian country. Species diversity নাকি genetic diversity নাকি ecological diversity? যখনই দেখবে জায়গার অনেকটা পরিবর্তন হচ্ছে তো সেখানে অবশ্যই একটা বড়সড় ইকোসিস্টেম ডাইভার্সিটি আমরা পাবো, সেজন্য অ্যান্সারটা হয়ে যাবে ইকোলজিক্যাল ডাইভার্সিটি। যেরকম তোমাদেরকে বললাম যে ফরেস্ট বা ডেজার্ট, ফরেস্ট ডাইভার্সিটি আর ডেজার্ট ডাইভার্সিটির মধ্যে যদি কম্পেয়ার করো, ফরেস্টের উদ্ভিদ প্রাণীর সংখ্যা বা তাদের যে মানে তাদের যে পর্যবেক্ষণ, যে বিভিন্নতা আমরা পাবো, আমরা কিন্তু যদি মরুভূমিতে যাই আমরা কিন্তু আলাদা রকমের প্রাণী এবং উদ্ভিদ পাবো। নেক্সট আমরা কোশ্চেনে চলে, তার আগে তোমাদেরকে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে দিই। সেটা হচ্ছে মোর দ্যান 70% অফ অল দ্য স্পিসিস রেকর্ডেড আর অ্যানিমালস। তো সমস্ত স্পিসিসে 70% হচ্ছে অ্যানিমালস, while plants including algae, fungi, bryophyte, gymnosperm and angiosperm comprise no more than 22% of the total. তো সবচেয়ে বেশি পরিমাণে আমরা পাচ্ছি অ্যানিমালস, যেখানে আমরা প্ল্যান্টসকে যদি আমরা বিচার করি ইনক্লুডিং অ্যালগি, ফানজাই, ব্রায়োফাইট, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম, তো তারা হচ্ছে 22%-এর বেশি থাকছে না। তাহলে প্ল্যান্টস এবং অ্যানিমালসের মধ্যে আমরা যদি বিচার করি তাহলে আমরা যেটা বেশি পাচ্ছি সেটা হচ্ছে অ্যানিমালস, মোর দ্যান 70% হচ্ছে অ্যানিমাল। নেক্সট দেখো, এখানে তোমরা প্রজাপতির ছবি দেখতে পাচ্ছ। তো অবশ্যই একটা ইনসেক্ট নিয়েই ফ্যাক্ট বলছি। এটা থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেন হয়, এটা থেকে এমসিকিউ কোশ্চেনও আসে যে সবচেয়ে স্পিসিস রিচ ট্যাক্সোনমিক গ্রুপ কোনটা। এইভাবেই কোশ্চেনটা হয় যে সবচেয়ে স্পিসিস রিচ ট্যাক্সোনমিক গ্রুপ কোনটা। তো এক্সাম মানে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে ইনসেক্ট। অ্যামং অ্যানিমালস, ইনসেক্টস আর দ্য মোস্ট species rich taxonomic group making up more than 70% of the total. নেক্সট ফ্যাক্টে আমরা চলে যাই। নেক্সট দেখো, দ্য নাম্বার অফ ফানজাই species in the world is more than the combined total of the species of fishes, amphibians, reptiles and mammals. তো বলা হচ্ছে যে যদি আমরা ফানজাইয়ের ছত্রাকের পরিমাণ, ছত্রাকের স্পিসিসের সংখ্যা বিচার করি পুরো পৃথিবীতে ইজ মোর দ্যান দ্য কম্বাইন্ড টোটাল অফ স্পিসিস অফ, আমরা যদি ফানজাই হচ্ছে কতটা রয়েছে
ফাঙ্গি হচ্ছে এতটা পরিমাণ রয়েছে, মোর দ্যান দ্য টোটাল নাম্বার অফ স্পিসিস। ফিশের সংখ্যা যদি বিচার করি, মাছের সংখ্যা যদি বা অ্যাম্ফিবিয়ানের সংখ্যাও যদি বিচার করি, প্লাস হচ্ছে রেপটাইলস, প্লাস হচ্ছে ম্যামালস, এদের সংখ্যা যতগুলো তার থেকেও বেশি হচ্ছে, সবগুলোকে প্লাস করেও যে যত সংখ্যাটা আমরা পাবো তার থেকেও বেশি হচ্ছে ফাঙ্গি বা ছত্রাকের সংখ্যা। তার মানে কত রকম এবং কত টাইপের রয়েছে ছত্রাক, যেখানে ফিশ, অ্যাম্ফিবিয়া, রেপটাইল, ম্যামালসের টোটাল কাউন্টিং এর থেকেও ফাঞ্জাইয়ের সংখ্যা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। নেক্সট আমরা চলে আসি নেক্সট কোশ্চেনে। দ্য হটস্পটস অফ বায়োডাইভার্সিটি কনজারভেশন আর ক্যারেক্টারাইজড বাই। হটস্পট আমরা দুটো দিক দিয়ে বিচার করব। এই হটস্পট টার্মটা প্রথম দিয়েছেন নরমান মেয়ার্স, প্রথম এই টার্মটা ইউজ করেছেন। অনেক সময় কোশ্চেন আসে তোমাদের যে হটস্পট নামটা কে প্রথম ইউজ করেছেন, সেটা হচ্ছে নরমান মেয়ার্স। এবং হটস্পট কাকে বলে? বায়োলজিক্যাল হটস্পট দুটো শর্ত, কোনো জায়গা বায়োলজিক্যাল হটস্পট হতে গেলে দুটো শর্ত কাজ করে। একটা হচ্ছে সেই জায়গার এন্ডেমিক হতে হবে, প্রচুর এন্ডেমিজম হতে হবে, এবং আর একটা হচ্ছে যে প্রাণীরা এক্সটিংশনের দিকে এগিয়ে যাচ্ছে, সেখানকার প্রাণী উদ্ভিদ এক্সটিংশনের দিকে এগিয়ে যাচ্ছে, এই দুটো শর্ত হতে হবে। হাই এন্ডেমিসিটি, তাহলে অপশনগুলো দেখো, অপশন এ রয়েছে হাই এন্ডেমিসিটি অ্যান্ড হাই থ্রেট অফ এক্সটিংশন, অপশন বি রয়েছে লো এন্ডেমিসিটি অ্যান্ড হাই থ্রেট অফ এক্সটিংশন, অপশন সি হচ্ছে হাই এন্ডেমিসিটি অ্যান্ড লো থ্রেট অফ এক্সটিংশন, অ্যান্ড অপশন ডি হচ্ছে লো এন্ডেমিসিটি অ্যান্ড লো থ্রেট অফ এক্সটিংশন। সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, দ্যাট ইজ হাই এন্ডেমিসিটি অ্যান্ড হাই থ্রেট অফ এক্সটিংশন হয়ে যাবে এটার সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি, হুইচ ইজ দ্য বেসিক ইউনিট অফ ক্লাসিফিকেশন অ্যান্ড এ ট্যাক্সোনমিক র্যাঙ্ক? স্পিসিস, জেনাস, ক্লাস না অর্ডার? একদম বেসিক, সবচেয়ে নিচে আমরা যদি একদম ডিভিশন থেকে শুরু করি তাহলে আমরা দেখতে পারবো যে সবচেয়ে কিন্তু বেসিক র্যাঙ্কে রয়েছে স্পিসিস। তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে স্পিসিস। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসি, which of the following is not true among these? Gamma diversity is the diversity of the entire landscape. Species diversity increases as we move away from the equator towards the pole. আর কি বলছে, western ghats have a greater amphibian species diversity than the eastern ghat. সেকেন্ড অপশন দেখো, ফার্স্ট অপশনটা বলেছে যে গামা ডাইভার্সিটি ইজ দ্য ডাইভার্সিটি অফ দ্য এন্টায়ার ল্যান্ডস্কেপ। এখন হ্যাঁ, আলফা ডাইভার্সিটি, বিটা ডাইভার্সিটি এবং গামা ডাইভার্সিটি, এই তিন রকমের ডাইভার্সিটি আমরা পাচ্ছি। আলফা ডাইভার্সিটি হচ্ছে যখন একটা কমিউনিটির মধ্যে আমরা ডাইভার্সিটি বিচার করছি। একটা কমিউনিটির মধ্যে আমরা যখন ডাইভার্সিটি পাচ্ছি, ধরো একটা ফরেস্ট একটা কমিউনিটি, সেই ফরেস্ট কমিউনিটির মধ্যে অনেক ধরনের উদ্ভিদ রয়েছে, অনেক ধরনের প্রাণী রয়েছে, সেই যে বায়োডাইভার্সিটি সেটাকে আমরা বলছি আলফা বায়োডাইভার্সিটি। এখন বিটা ডাইভার্সিটি কি? বিটা হচ্ছে দুটো কমিউনিটির মধ্যে যখন আমি বিচার করব তখন সেটা হচ্ছে বিটা ডাইভার্সিটি। আর গামা ডাইভার্সিটি হচ্ছে অনেক ব্রডার সেন্সের, একটা ইকোলজিক্যাল পার্ট নিয়ে যখন আমি বিচার করব, একটা বায়োমের যখন বিচার করব তখন সেটা হয়ে যাচ্ছে গামা ডাইভার্সিটি, যে এন্টার ল্যান্ডস্কেপের একটা ডাইভার্সিটি হচ্ছে গামা ডাইভার্সিটি। তো প্রথমটা অবশ্যই ঠিক। এখন দেখো বলা হচ্ছে স্পিসিস ডাইভার্সিটি ইনক্রিজেস, এখানে বলা হচ্ছে ইনক্রিজেস অ্যাজ উই মুভ অ্যাওয়ে ফ্রম ইকুয়েটর টুয়ার্ডস পোল, কিন্তু নয়, আমরা যত ইকুয়েটরের দিকে আসব ততই কিন্তু আমরা স্পিসিস রিচনেস পাবো,
টেম্পারেচার একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে, যেখানে টেম্পারেচার যত ঠান্ডা হবে, তোমরা নিজেরাও দেখেছো যত তোমরা পাহাড়ের হয়তো উপর দিকে উঠছো, আস্তে আস্তে দেখবে গাছের সংখ্যা কমছে বা গাছের ভ্যারিয়েশনও পাচ্ছ। যত একটা উচ্চতা অবধি তোমরা এক ধরনের গাছ দেখতে পাচ্ছ, আবার যখন আরেকটু পাহাড়ি এলাকায় উপর দিকে উঠছো তখন দেখবে শুধু আস্তে আস্তে পাইন পাচ্ছ, পাইন গাছ বেশি পাচ্ছ। তারপর দেখবে আরো যদি তোমরা ওঠো পাহাড়ের ওপরে, তারপরে দেখবে পাইন গাছটাও আস্তে আস্তে কিন্তু এর পরিমাণও কমে যাচ্ছে। আস্তে আস্তে তোমরা ছোট ছোট ঘাস, ছোট ছোট গ্রাস এই জাতীয় গাছ দেখতে পাচ্ছ, সেটাও কিন্তু কমছে। তো যত আমরা পোলের দিকে, সেই রকমভাবেই যদি আমরা ইকুয়েটার থেকে পোলের দিকেও যাই, সেক্ষেত্রেও কিন্তু আমরা স্পিসিস রিচনেস একদমই পাবো না, স্পিসিস রিচনেস ডাইভার্সিটি কিন্তু অনেক কমে যাবে। তো সুতরাং অপশন বি ইজ দ্য রং। আর হচ্ছে ওয়েস্টার্ন ঘাটস হ্যাভ আ গ্রেটার অ্যাম্ফিবিয়ান স্পিসিস ডাইভার্সিটি দ্যান দ্য ইস্টার্ন ঘাট। অবশ্যই ওয়েস্টার্ন ঘাট হ্যাভ এ গ্রেটার অ্যাম্ফিবিয়ান স্পিসিস দ্যান দ্য ইস্টার্ন ঘাট, এটা অবশ্যই সঠিক অ্যান্সার। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। আলেকজান্ডার ভন হামবোল্ট ডেসক্রাইবড ফর দ্য ফার্স্ট টাইম। অপশন এ হচ্ছে ইকোলজিক্যাল বায়োডাইভার্সিটি, অপশন বি হচ্ছে ল অফ লিমিটিং ফ্যাক্টর, অপশন সি হচ্ছে স্পিসিস এরিয়া রিলেশনশিপ, অ্যান্ড অপশন ডি হচ্ছে পপুলেশন গ্রোথ ইকুয়েশন। এটা সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, দ্যাট ইজ স্পিসিস এরিয়া রিলেশনশিপ হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আসি। রেড লিস্ট কন্টেন্স ডেটা অর ইনফরমেশন অন। অপশন এ অল ইকোনমিক্যালি important plants, option B plants whose products are in international trade, option C হচ্ছে threatened species, and option D হচ্ছে marine vertebrate only. রেড লিস্ট যেটা প্রকাশ করছে IUCN যেটা প্রকাশ করছে রেড লিস্ট, তো এই রেড লিস্টটা হচ্ছে বিপন্নগ্রস্ত প্রাণী এবং উদ্ভিদের প্রজাতি কিন্তু এনলিস্টেড থাকছে। এটা প্রত্যেক বছর একটা বই আকারে বেরোয়, যেটাকে বলা হচ্ছে রেড বুক বলা হয়। ঠিক আছে, তো এটার অ্যান্সার হয়ে যাবে কি অপশন সি, দ্যাট ইজ থ্রেটেন্ড স্পিসিস ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। দ্য স্পিসিস কনফাইন্ড টু আ পার্টিকুলার রিজিয়ন অ্যান্ড নট ফাউন্ড এলসওয়্যার ইজ টার্মড অ্যাজ। যে স্পিসিসটাকে আমরা একটা পার্টিকুলার রিজিয়নেই পাচ্ছি কিন্তু অন্য কোনো জায়গায় পাচ্ছি না, তাকে কি বলা হচ্ছে? কিস্টোন স্পিসিস, অপশন বি হচ্ছে অ্যালিয়েন স্পিসিস, অপশন সি হচ্ছে এন্ডেমিক স্পিসিস, নাকি অপশন ডি হচ্ছে রেয়ার? কি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, দ্যাট ইজ এন্ডেমিক। অপশন এ হচ্ছে কিস্টোন স্পিসিস। কিস্টোন স্পিসিস একটু আগেই তোমাদের বললাম যে যখন একটা প্রজাতির অস্তিত্ব নির্ভর করছে অন্য প্রজাতির ওপর, তখন সেটাকে বলা হচ্ছে কিস্টোন স্পিসিস। এবং অ্যালিয়েন স্পিসিস হচ্ছে যে সমস্ত প্রজাতিকে আমরা বাইরে থেকে নিয়ে আনছি, সেটাই হচ্ছে অ্যালিয়েন স্পিসিস। আর এন্ডেমিক তো দেখলেই। তো চলে আসি বা নেক্সট কোয়েশ্চেনে। হুইচ অফ দ্য ফলোইং স্পিসিস আর নট ইন দ্য IUCN ক্লাসিফিকেশন অফ থ্রেটেন্ড স্পিসিস? তো চারটে তোমাদেরকে অপশন দিয়ে দেওয়া হয়েছে। IUCN স্ট্যাটাস, যেটা নিয়ে আমি একটু ডিটেলসও তোমাদেরকে বলে দেব। তো এখানে চারটে এক্সাম্পল, মানে চারটে অপশনের মধ্যে কোনটা IUCN ক্লাসিফিকেশনের মধ্যে পড়ছে না? অপশন এ এক্সটিংক্ট, অপশন বি ভালনারেবল, অপশন সি হচ্ছে এন্ডেঞ্জার্ড, অ্যান্ড অপশন ডি হচ্ছে হার্মফুল। অপশন এ, অপশন বি এবং অপশন সি তিনটেই এর মধ্যে পড়ছে, দ্যাট ইজ IUCN এর ভাগের মধ্যে পড়ছে। সুতরাং অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, দ্যাট ইজ হার্মফুল ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। তার আগে তোমাদেরকে IUCN নিয়ে বলে রাখি, সেটা হচ্ছে IUCN এর ফুল ফর্ম দিয়েও কিন্তু কোয়েশ্চেন আসে। IUCN কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, যেটা একটা অর্গানাইজেশন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড অফ নেচার কনজারভেশন অ্যান্ড সাস্টেনেবল ইউজ অফ ন্যাচারাল রিসোর্সেস। এটার কোথায় হেডকোয়ার্টার হচ্ছে গ্ল্যান্ড, সুইজারল্যান্ড। এটা দিয়েও অনেক সময় কোয়েশ্চেন আসে। অ্যান্ড ইজ নোন অ্যাজ দ্য ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন। তো এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1948 সালে প্রথম।
IUCN প্রতিষ্ঠিত হয়েছিল, তখন IUCN নাম ছিল না। এটার নাম কি ছিল বলো তো? IUCN যখন প্রথম হয় তার নাম কি ছিল? তোমরা এটা কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবে, ঠিক আছে? যেটা প্রতিষ্ঠিত হয় 1948 সালে। নেক্সট আমরা কোশ্চেন দেখছি, হোয়াট ইজ দ্য প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ স্পিসিস ইন দেয়ার ন্যাচারাল হ্যাবিটেট কল্ড? অর্থাৎ কোনো স্পিসিস যখন ন্যাচারাল হ্যাবিটেটে হচ্ছে, তার নিজের বাসভূমিতেই হচ্ছে, প্রোটেক্ট করা হচ্ছে, তখন তাকে কি বলা হচ্ছে? ইনসিটু কনজারভেশন, এক্সিটু কনজারভেশন, নাকি অফসাইট কনজারভেশন, নাকি নো কনজারভেশন? কি হয়ে যাবে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ইনসিটু কনজারভেশন, দ্যাট ইজ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে, হোয়াট ইজ দ্য প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ স্পিসিস আউটসাইড দেয়ার ন্যাচারাল হ্যাবিটেট? অর্থাৎ তারা যেখানে নিজেদের বাসভূমি তার বাইরে যখন আমি কোনো থ্রেটেন্ড স্পিসিসকে, কোনো বিপদগ্রস্ত হয়তো তারা বাঁচবে না, তাদেরকে যখন আমি কনজার্ভ করছি, তখন সেটাকে কি বলা হচ্ছে? এক্সিটু কনজারভেশন, অফসাইট কনজারভেশন, নো কনজারভেশন, নাকি ইনসিটু কনজারভেশন? সঠিক অ্যান্সার হয়ে যাবে এক্সিটু কনজারভেশন ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসি নেক্সট কোশ্চেনে, ইন হুইচ অ্যাপ্রোচ ডু উই প্রোটেক্ট অ্যান্ড conserve the animals that need urgent need measures to save it from extinction? যে সমস্ত প্রাণী, একটু আগেই বললাম যে এক্সিটু কনজারভেশন আমরা কাদেরকে করব? যারা এক্সটিংক্ট হয়ে যাওয়ার পথে, যারা হয়তো আর একটু হলে তাদেরকে যদি প্রপার কেয়ার দেওয়া না হয় তাহলে তারা কিন্তু এক্সটিংক্ট হয়ে যেতে পারে। তো তাদের জন্য আমরা কি করছি? তাদের বাসভূমির বাইরে আমরা ব্যবস্থা করছি তাদের প্রজাতিকে টিকিয়ে রাখার জন্য। যেমন জুওলজিক্যাল পার্ক, জুতে গেলে তোমরা দেখতে পাচ্ছ যে বাঘগুলো খাঁচায় বন্দি, বা সমস্ত প্রজাতিকে দেখতে পাচ্ছ যে তাদেরকে রাখা হয়েছে, সেগুলো কিন্তু তাদের প্রজাতিকে বাঁচিয়ে রাখার জন্যই করা হচ্ছে, তো যাতে তাদের অস্তিত্বটা টিকে থাকে পরিবেশের সাথে, তার জন্যই করা হচ্ছে। তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, দ্যাট ইজ এক্সিটু কনজারভেশন। এক্সাম্পল হিসেবে বলতে পারি জু। নেক্সট কোয়েশ্চেনে, what are the species confined to a particular region and not found anywhere else called? এটা একটু আগেই করালাম। অপশন এ দেখো প্যান্ডেমিক, অপশন বি এন্ডেমিক, অপশন সি এক্সটিংক্ট, নাকি অপশন ডি ভালনারেবল? সঠিক অ্যান্সার অবশ্যই হয়ে যাবে অপশন বি, দ্যাট ইজ এন্ডেমিক ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে, বাই হুইচ অফ দ্য ফলোয়িং টেকনিক দ্য গ্যামেটস অফ থ্রেটেন্ড স্পিসিস আর প্রিজার্ভড ইন viable and fertile conditions for long period? এখানে কি বলা হচ্ছে? কোনো থ্রেটেন্ড স্পিসিসের গ্যামেটকে প্রিজার্ভ করা হচ্ছে। কোথায় প্রিজার্ভ করা হচ্ছে? ইন আ ভায়াবল অ্যান্ড ফার্টাইল কন্ডিশনে। অপশন এ হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, অপশন বি হচ্ছে ক্রায়ো প্রিজার্ভেশন টেকনিক, অপশন সি হচ্ছে জুওলজিক্যাল পার্ক, অপশন ডি হচ্ছে ওয়াইল্ড লাইফ সাফারি পার্ক। তো অবশ্যই অপশন নেগেটিভ, মানে তোমরা যদি এলিমিনেট করো সেখানেই পারবে, বোটানিক্যাল গার্ডেনে তো কখনোই হবে না, জুওলজিক্যাল পার্কেও নয়, ওয়াইল্ড লাইফ সাফারি পার্কেও নয়, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? ক্রায়ো প্রিজার্ভেশন টেকনিক, দ্যাট ইজ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এই প্রিজার্ভেশনের জন্য কি, এই প্রিজার্ভেশনে কি করা হচ্ছে? এই প্রিজার্ভেশনে যখন কোনো স্পার্মকেও কিন্তু এটাকে মানে প্রিজার্ভ করা হয়, ক্রায়ো প্রিজার্ভেশন, যেখানে টেম্পারেচার থাকে -196 ডিগ্রি সেন্টিগ্রেড। অনেক সময় টেম্পারেচারটা দিয়েও কোশ্চেন আসে, যেখানে টেম্পারেচার কত থাকে ক্রায়ো প্রিজার্ভেশনে, তো -196 ডিগ্রি সেন্টিগ্রেড। চলে আসি নেক্সট কোশ্চেনে, which of the following is related to ex situ conservation of threatened animals and plants? এবার বলা হচ্ছে ex situ conservation। অপশন এ দেখো ওয়াইল্ড লাইফ সাফারি পার্ক, অপশন বি হচ্ছে বায়োডাইভার্সিটি হটস্পট, অপশন সি হচ্ছে আমাজন রেইন ফরেস্ট, নাকি অপশন ডি হচ্ছে হিমালয়ান রিজিয়ন? তো কোনটা হবে সঠিক অ্যান্সার? এক্স সিটু কনজারভেশন, অর্থাৎ যখন আমি একটা প্রজাতিকে তার প্রপার কেয়ার দেওয়া হচ্ছে সেই প্রজাতিকে বাঁচিয়ে রাখার জন্য। তো অবশ্যই বায়োডাইভার্সিটি হটস্পট বা আমাজন রেইন ফরেস্ট বা হিমালয়ান রিজিয়ন এগুলো হচ্ছে ইন সিটু, এগুলো তার নিজেদের হ্যাবিটেটে কনজার্ভ করা হচ্ছে। তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, দ্যাট ইজ ওয়াইল্ড লাইফ সাফারি পার্ক, যেটা হয়ে যাবে
ex situ conservation. চলে আসি নেক্সট কোশ্চেনে। দ্য হিস্টোরিক কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি আর দ্য আর্থ সামিট হেল্ড ইন কবে হয়েছিল? অপশন চারটে রয়েছে। অপশন এ হচ্ছে রিও ডি জেনেরিও 1992, অপশন বি হচ্ছে জোহান্সবার্গ 2002, অপশন সি হচ্ছে রিও ডি জেনেরিও 2002, নাকি অপশন ডি হচ্ছে জোহান্সবার্গ 1992। সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, দ্যাট ইজ 1992, যেটা ব্রাজিলে অবস্থিত। চলে আসি নেক্সট কোশ্চেনে। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। তোমাদের দুটো স্টেটমেন্ট দেওয়া হয়েছে। অপশন এ দেখো, বলা হচ্ছে রেড পান্ডা ইজ ন্যাচারালি ফাউন্ড ইন দ্য ওয়েস্টার্ন হিমালয়াস অনলি। অপশন টু হচ্ছে ইন ইন্ডিয়া স্লো লোরিস লিভস ইন দ্য ডেন্স ফরেস্ট অফ নর্থ ইস্ট। কোনটা কারেক্ট? কোন স্টেটমেন্টটা কারেক্ট? অনলি ওয়ান, নাকি অনলি টু, নাকি বোথ ওয়ান অ্যান্ড টু অ্যান্ড নাইদার ওয়ান অর নট টু? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্যাট ইজ অপশন টুটা সঠিক। অপশন ওয়ানটা কেন সঠিক নয়? রেড পান্ডা সম্পর্কে একটু জেনে নিই। রেড পান্ডার যার সায়েন্টিফিক নেম হচ্ছে এলুরাস ফালজেন্স, এর সায়েন্টিফিক নেম। জিওগ্রাফিক্যাল হ্যাবিটেট হচ্ছে সিকিম, ওয়েস্ট বেঙ্গল, মেঘালয়, অরুণাচল প্রদেশ। তো অবশ্যই ইস্টার্ন হিমালয়াতে আমরা দেখতে পাচ্ছি। অপশন ওয়ানটা যার জন্য নেগেটিভ মানে ভুল হলো। আইইউসিএন স্ট্যাটাস হচ্ছে এন্ডেঞ্জার এবং এটা সিকিমের স্টেট অ্যানিমাল। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, দ্যাট ইজ রেড পান্ডা। নেক্সট আমরা দেখি স্নো লোরিস সম্পর্কে। স্নো লোরিসেস আর ফাউন্ড ইন সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া and their collective range stretch from northeast India through Indonesia east to কিছু জায়গার নাম আছে, জায়গার নামগুলো তোমরা দেখে রাখতে পারো। এবং এখানে যাকে দেখতে পাচ্ছ তিনি হচ্ছেন স্নো লোরিস, যেটা থেকে কিন্তু কোয়েশ্চেন এসেছে এক্সামে। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসি। আলফা কমিউনিটি ইজ প্রেজেন্ট। তোমাদেরকে একটু কিন্তু বলে দিয়েছি যে আলফা ডাইভার্সিটি, বিটা ডাইভার্সিটি কি বা গামা ডাইভার্সিটি কি। তো আলফা ডাইভার্সিটি ইজ প্রেজেন্ট উইদিন কমিউনিটি। অপশন বি হচ্ছে বিটুইন কমিউনিটি, অপশন সি হচ্ছে রেঞ্জেস অফ কমিউনিটিস, অপশন ডি হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে উইদিন কমিউনিটি। অর্থাৎ একটা কমিউনিটির মধ্যে যখন আমরা ডাইভার্সিটি দেখতে পাচ্ছি তখন সেটা হয়ে যাবে আলফা কমিউনিটি। কোয়েশ্চেন নাম্বার 21 হচ্ছে ডাইভার্সিটি বিটুইন টু কমিউনিটিজ ইজ কল্ড। দুটো কমিউনিটির মধ্যে যখন ডাইভার্সিটি দেখতে পাবো তখন তাকে কি বলা হয়? আলফা ডাইভার্সিটি, নাকি বিটা ডাইভার্সিটি, নাকি গামা ডাইভার্সিটি, নাকি নান অফ দিস? সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে বিটা ডাইভার্সিটি, দ্যাট ইজ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন চলে আসি। আইইউসিএন স্ট্যান্ডস ফর। আইইউসিএন এর ফুল ফর্ম কি? একটু আগেই তোমাদেরকে আইইউসিএন সম্পর্কে কিন্তু ডিটেলস বলে দিয়েছি, যে জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসে বিশেষ করে। তো অপশনগুলো দেখি। অপশন এ হচ্ছে ইন্ডিয়ান ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, অপশন বি হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, অপশন সি হচ্ছে ইন্ডিয়ান ইউনিয়ন ফর কেমিক্যাল নোমেনক্লেচার, নাকি অপশন ডি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নিউট্রিয়েন্টস। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্যাট ইজ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। Question number 23 দেখো, মোর দ্যান 70% অফ অল দ্য স্পিসিস রেকর্ডেড সো ফার। কতটা হয়েছে? 70% স্পিসিস রেকর্ডেড সো ফার। কোনটা হবে? ইনসেক্টস, নাকি প্ল্যান্টস, নাকি অ্যানিমালস, নাকি ইনভার্টিব্রেট হয়ে যাবে এটার অ্যান্সার। তো 70% অফ অল দ্য স্পিসিস রেকর্ডেড সো ফার কি হয়ে যাবে? এটা সঠিক অ্যান্সার। যদি আমরা অ্যানিমাল এবং প্ল্যান্টের মধ্যে বিচার করি তাহলেও কিন্তু হয়ে যাবে অ্যানিমাল, কারণ অ্যানিমাল আমরা দেখতে পাচ্ছি মোর দ্যান 70% এবং প্ল্যান্টস যদি আমরা বিচার করি 22%-এর বেশি আমরা দেখতে পাবো না। তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যানিমালস, দ্যাট ইজ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসি নেক্সট কোশ্চেনে। এক্সোটিক স্পিসিস অপশন এ আর ওফেন এন্ডেঞ্জার্ড, অপশন বি হচ্ছে ইউজুয়ালি ইনক্রিজ বায়োডাইভার্সিটি, অপশন সি হচ্ছে ওফেন এনহ্যান্স দ্য হ্যাবিটাট ফর নেটিভ স্পিসিস, অপশন ডি হচ্ছে ইউজুয়ালি রিডিউস বায়োডাইভার্সিটি। একটু আগে তোমাদেরকে পড়ানোর সময় বলেছি যে অ্যালিয়েন স্পিসিস অর্থাৎ ইনভেশন, অ্যালিয়েন স্পিসিসে যদি ইনভেশন হয় অর্থাৎ বাইরে থেকে যদি আমি কোনো গাছ নিয়ে আসি তাহলে কিন্তু তার
সম্পর্কে, তার ইকোলজিক্যাল কোন ইকোলজিতে সে হচ্ছে সেগুলো কিন্তু জানতে হবে, না হলে কিন্তু বায়োডাইভার্সিটি হ্রাস হয়ে যাবে, জীববৈচিত্র্যের পরিমাণ কিন্তু কমে যাবে। তো এক্সোটিক স্পিসিসও সেরকমই বোঝাচ্ছে। তো এক্সোটিক স্পিসিস কি হয়ে যাবে, ইউজুয়ালি রিডিউস বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি লসের যে 4টে কারণ রয়েছে তার মধ্যে একটা কারণ হচ্ছে ইনভেশন অফ অ্যালিয়েন স্পিসিস। তো নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। The highest number of species of the world is represented by ফাঙ্গি, অ্যালগি, বায়োডাইভার্সিটি নাকি ফার্ন। কোনটা হবে সঠিক অ্যান্সার? অবশ্যই পারবে, কারণ এই ডেটাটাও তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে ডিটেলসে, যে কি হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, দ্যাট ইজ ফাঙ্গি হয়ে যাবে এটার সঠিক অ্যান্সার। ফাঙ্গি হয়ে যাবে এটার সঠিক অ্যান্সার, অপশান এ। চলে আসি নেক্সট কোশ্চেনে। ওয়্যার উইল ইউ ফাইন্ড ম্যাক্সিমাম ডাইভার্সিটি? সবচেয়ে বেশি ডাইভার্সিটি কোথায় পাওয়া যাবে? কোরাল রিফ, অ্যালপাইন মিডোজ নাকি ডেজার্ট নাকি ম্যানগ্রোভ? অপশন দেখলেই বুঝে যাবে, কারণ এগুলো তো হবেই না, ডেজার্ট বা ম্যানগ্রোভ এগুলো তো হবে না, হয়ে যাবে কি কোরাল রিফ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোরাল রিফে আমরা সব থেকে বেশি বায়োডাইভার্সিটি পাবো। চলে আসি নেক্সট কোশ্চেনে। ওয়্যার উইল ইউ ফাইন্ড পিচার প্ল্যান্ট? পিচার প্ল্যান্ট কোথায় দেখতে পাওয়া যাবে? অপশন রয়েছে 4টে। রেইন ফরেস্ট অফ নর্থ ইস্ট ইন্ডিয়া, অপশন বি হচ্ছে সুন্দরবন, অপশন সি হচ্ছে ওয়েস্টার্ন ঘাট নাকি অপশন ডি ডেজার্ট। সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, দ্যাট ইজ রেইন ফরেস্ট অফ নর্থ ইস্ট ইন্ডিয়া। সকলকে বলবো তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং অবশ্যই তোমরা তোমাদের স্কোরটা জানাবে যে কত তোমরা স্কোর পাচ্ছ। Which vertebrate group is more vulnerable to extinction? Birds, amphibians, mammals নাকি fishes? এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, তোমাদের যেটা মনে হচ্ছে ভুল হোক ঠিক হোক তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবে। Question number 29. The evil quadrant of biodiversity loss does not include. যেটা একটু আগে বললাম যে বায়োডাইভার্সিটি হারিয়ে যাওয়ার 4টে কারণ রয়েছে, যে 4টে কারণের মধ্যে 1 নম্বর হচ্ছে হ্যাবিট্যাট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন, যেটা সবচেয়ে প্রধানতম কারণ এভিল কোয়াড্রেটের। নেক্সট হচ্ছে ইন্ট্রোডাকশন অফ অ্যালিয়েন স্পিসিস একটা কারণ। নেক্সট হচ্ছে ওভার এক্সপ্লয়টেশন একটা কারণ, এবং নেক্সট আর একটা 4 নম্বর যেটা সেটা হচ্ছে কো এক্সটিংশন। নেক্সট হচ্ছে কো এক্সটিংশন একটা কারণ। তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে হান্টিং ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। দ্য ট্যাক্সা বিলিভড লাইকলি টু জয়েন দ্য এন্ডেঞ্জার্ড ক্যাটেগরি ইন নিয়ার ফিউচার? রেয়ার নাকি এক্সটিংক্ট নাকি ভালনারেবল নাকি অপশন ডি হচ্ছে লিভিং ফসিল? সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, দ্যাট ইজ ভালনারেবল। এবার দেখো 9টা ক্যাটেগরি রয়েছে আইইউসিএন রেড লিস্ট, যেটা হচ্ছে এক্সটিংক্ট, যেটা এক্সটিংক্ট হয়ে গেছে, যার কোনো অস্তিত্বই নেই, এক্সটিংক্ট ইন দ্য ওয়াইল্ড। ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, যেটা এক্সটিংক্টের ঠিক আগের পর্যায়, তার আগে হচ্ছে এন্ডেঞ্জার্ড, তার আগের পর্যায়ে হচ্ছে ভালনারেবল। নিয়ার থ্রেটেন্ড, লিস্ট কনসার্ন, ডাটা ডেফিসিয়েন্ট অ্যান্ড নট এভালুয়েটেড। এই দুটো যদি বাদও দিই, লিস্ট কনসার্ন থেকে শুরু হচ্ছে এবং এক্সটিংক্টে গিয়ে শেষ হচ্ছে। তো 9টা ক্যাটেগরি অবশ্যই জেনে রাখবে। এবং কোন অ্যানিম্যাল সবচেয়ে বেশি আসে হচ্ছে, কোন কিছু অ্যানিম্যালের নাম দিয়ে দিল যে এই অ্যানিম্যালটা কোন ক্যাটেগরির মধ্যে পড়ছে, এই ধরনের কোশ্চেন আছে। যেমন ডোডো কোন ক্যাটেগরির মধ্যে পড়ছে, বা রেড পান্ডা কোন ক্যাটেগরির মধ্যে পড়ছে, এই ধরনের কোশ্চেন তোমাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর আসে। তাই তোমাদেরকে 10টা দিয়ে দিয়েছি আমি লিস্ট, অবশ্যই পড়বে। বিশেষ করে দেখে রাখবে যে নিউজ পেপারে যদি কোনো নিউজ বেরোয় কোনো অ্যানিম্যাল নিয়ে, যে যাদের হয়তো অস্তিত্ব বিপন্ন এরকম ধরনের যদি কোনো রকম নিউজ বেরোয়, সেগুলো ভালো করে পড়বে, কারণ সেখান থেকে সেই অ্যানিম্যালের নাম তুলে কিন্তু কোয়েশ্চেন চলে আসে অনেক সময় যে এর আইইউসিএন স্ট্যাটাস কি। তো আমি কিছু কমন কিছু দিয়ে দিয়েছি। গাঙ্গেস রিভার ডলফিন, যেটার হচ্ছে এন্ডেঞ্জার্ড, এশিয়ান এলিফ্যান্ট হচ্ছে এন্ডেঞ্জার্ড, আফ্রিকান এলিফ্যান্ট হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, আফ্রিকান সাভানা এলিফ্যান্ট হচ্ছে এন্ডেঞ্জার্ড, জায়ান্ট পান্ডা হচ্ছে ভালনারেবল, রেড পান্ডা হচ্ছে এন্ডেঞ্জার্ড, হিপ্পোপটেমাস হচ্ছে ভালনারেবল, গ্রেটার ওয়ান হর্ন রাইনো হচ্ছে ভালনারেবল, অলিভ রিডলি টার্টেল ভীষণ গুরুত্বপূর্ণ, অলিভ রিডলি টার্টেল থেকে কিন্তু কোশ্চেন আসে, যেটা হচ্ছে আইইউসিএন স্ট্যাটাস হচ্ছে ভালনারেবল, স্নো লেপার্ড এটাও হচ্ছে ভালনারেবল। তো অবশ্যই এগুলো
খুব ভালো করে পড়বে, রেড পান্ডাটাও মনে রাখবে, অলিভ রিডলি টার্টেল এগুলো খুব ভালো করে মনে রাখবে, এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আর আমাদের কিছু ব্যাচ স্টার্ট হচ্ছে 5th আগস্ট থেকে ব্যাংকিং ইন্স্যুরেন্স প্রো ফোকাস, 9th আগস্ট থেকে এসএসসি অ্যান্ড রেলওয়ে, 8th আগস্ট WBCS অ্যান্ড পিএসসি প্রো, 12th সেপ্টেম্বর ব্যাংক অ্যান্ড ইন্স্যুরেন্স প্রো, 5th সেপ্টেম্বর শুরু হচ্ছে এসএসসি অ্যান্ড রেল প্রো, 4th সেপ্টেম্বর শুরু হচ্ছে WBCS অ্যান্ড পিএসসি প্রো। এবং যে কোনো ডাউটের জন্য তোমরা অবশ্যই কল করে নেবে 6292190230 এই নাম্বারে কল করে নেবে। আর আমাদের ক্র্যাশ কোর্সে তোমরা ভর্তি হতে পারো, 3 মাসের ক্র্যাশ কোর্স, যেখানে তোমরা অনেক কিছু পাচ্ছ, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস পাচ্ছ এবং অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ, মক টেস্ট দেওয়ার সুযোগ পাচ্ছ। তার জন্য ভর্তি হতে গেলে এই নাম্বারে অবশ্যই কল করবে 6292190230 এই নাম্বারে কল করে নেবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে। যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের মতো এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ।